হ্যালো, গুড ইভিনিং। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার। আচ্ছা, তো ক্যাম্পাসের আশেপাশে যারা জি আছে, স্যার। কারেন্ট কি এখন আসে নাই? না স্যার। আচ্ছা, তো বিদ্যুৎ সমস্যা তো করছে সারা দেশেই, আর আমাদের এখানে বিশেষ করে চান্দগাঁও এটার আশপাশে তো আরো খুবই বাজে অবস্থা। এখন দেখা যাক, আমরা কিছু করার নেই, আসলে এইসব পরিস্থিতি নিয়েই আমাদেরকে সামনে আগাইতে হবে। এখন দেখো তো, তোমরা স্লাইডটাকে দেখতে পাচ্ছ? স্ক্রিন শেয়ার দেওয়া হয়েছে। জি স্যার। আচ্ছা, তো অলরেডি 5 মিনিট হয়ে গেছে, আমরা তাহলে শুরু করি আস্তে আস্তে, নাকি? স্বাধীন আছো? আচ্ছা, তো তোমরা তোমাদের এন্ড থেকে অবশ্যই রেকর্ডিং করবা। আমি গতদিন রেকর্ডিং যেটা করছি, সামহাও ওটার সাউন্ডটা ক্যাপচার হয় নাই। তো তোমাদের এন্ড থেকে তোমরা রেকর্ড করো, আমার এন্ড থেকে আমি রেকর্ডিং করব, যে কোনো এক সাইড থেকে। মোটামুটি এক্সাক্ট জিনিসটা থাকলেই হবে। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। অনেকেই মিনহয়েল আরো আসছে, আসতে থাকুক। তো তোমরা রেসপন্স করবা, আর কোথাও সমস্যা হলে অবশ্যই আমাকে ইন্টারাপ্ট করে দিয়ে জিজ্ঞাসা করবা, কথা বলবা, কোনো সমস্যা নেই, হ্যাঁ? আচ্ছা, আমরা তাহলে শুরু করি। দেখো, আমরা পাওয়ার নিয়ে পড়াশোনা করছিলাম, পড়াশোনা শুরু করছিলাম। তো তোমাদেরকে গতদিনও বলা হয়েছে যে আমাদের একটা সিঙ্গেল ডিভাইসের পাওয়ার কনজাম্পশন, হ্যাঁ, এটা যদি আমরা এস্টিমেট করতে পারি, এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে ওই সিঙ্গেল ট্রানজিস্টর, হ্যাঁ, ঠিক ওইরকম অনুরূপ ট্রানজিস্টর, মিলিয়নস বিলিয়নস ট্রানজিস্টরকে একটা সিঙ্গেল চিপের উপরে ফ্যাব্রিকেট করব আমরা। তাহলে হোল চিপ বা প্রসেসর, সেটার পাওয়ার কনজাম্পশন বা পাওয়ার ডিস্ট্রিবিউশন কেমন হবে, এটা আমরা এস্টিমেট করতে পারবো, এটা আমরা মিনিমাইজ করতে পারবো, হ্যাঁ, এটা আমরা অপটিমাইজ করতে পারবো। তো পাওয়ার কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জ, হ্যাঁ, যতই আমরা বেশি ইন্টিগ্রেশন করছি, ততই কিন্তু আমাদের পাওয়ার ডিসিপেশন যেটা হবে, কারণ যত বেশি ট্রানজিস্টরকে এক জায়গায় আনবা তুমি, প্রত্যেকেই তো কিছু না কিছু পাওয়ার ডিসিপেট করবে, খুব সামান্য হলেও। তো তখন তাদের সম্মিলিত যে পাওয়ার ডিসিপেশন, সেটা একটা হিট প্রডিউস করবে, আমাদের প্রসেসরটা গরম হয়ে যাবে, তার পারফরমেন্স লো হয়ে যাবে। ইভেন যদি তুমি হিট ম্যানেজমেন্টটা ঠিকঠাকভাবে না করতে পারো, তাহলে আমাদের প্রসেসরটাই কিন্তু বার্ন আউট হয়ে নষ্ট হয়ে যাবে, গলে যাবে। তো এই জন্য পাওয়ারটা নিয়ে আমরা অনেক কনসার্ন। আর শুধু যে প্রসেসর নষ্ট হয়ে যাবে বা আমাদের পারফরমেন্স ডিগ্রেড করবে এটাই না, আমাদের এনার্জি সেভিং, হ্যাঁ, এটাও একটা বড় ব্যাপার। যে আমরা পাওয়ার তো আমরা জেনারেট করি পাওয়ার স্টেশন থেকে, তো সেই পাওয়ার যতটা কম ইউজ করবে, আমাদের সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ ফোন ইউজ করছে, ল্যাপটপ ইউজ করছে, হ্যাঁ, কোনো না কোনোভাবে আমাদের এই যে ডিজিটাল চিপ, ইন অ্যান্ড অর অ্যানাদার ফর্ম, এটা কিন্তু আমাদের ইউজ হচ্ছে, হ্যাঁ, ডিজিটাল ঘড়িতে ইউজ হচ্ছে, সব জায়গায়। তো আমরা যদি পাওয়ার কনজাম্পশনটা কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এনার্জি সেভ হবে। আমরা একটা বেটার ওয়ার্ল্ড আমরা তৈরি করতে পারবো, বেটার সিভিলাইজেশন আমরা রান করতে পারবো। তো সবকিছু মিলাই পাওয়ার একটা বড় কনসার্ন মানব জাতির জন্য। তো এই উদ্দেশ্যেই আমরা আমাদের পড়াশোনা শুরু করছি, যে আমাদের ডিভাইসের পাওয়ার ডিসিপেশন কোন কোন জায়গায় হয়, কোন কোন প্যারামিটারগুলো কন্ট্রোল করে আমরা পাওয়ার ডিসিপেশনটা কমাইতে পারবো। এটা আমরা একটু এখান থেকে দেখতে চাচ্ছি। তো একটু রিকল করে নাও, দেখো আমরা পাওয়ার অ্যান্ড এনার্জি রিলেটেড বেশ কিছু বেসিক ইকুয়েশন, ইন্টিগ্রেশন কেন আসে, বা এই ইকুয়েশনগুলোতে, হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বলতে কি বোঝায়, অ্যাভারেজ পাওয়ার বলতে কি বোঝায়, এগুলো তোমাদেরকে বিস্তারিত অতদিন বলা হয়েছে। পরে বেসিক সার্কিট এলিমেন্টগুলার ইকুয়েশন, পাওয়ার ডিসিপেশন বা পাওয়ার কনজাম্পশনের ইকুয়েশন, এনার্জি স্টোরেজের ইকুয়েশন, এবং করেসপন্ডিং আমাদের যে ফিগারগুলা, সিম্বল তাদের, এবং তাদের যে ভোল্টেজ পোলারিটি নোটেশন, এগুলো এখান থেকে তোমাদেরকে দেখিয়েছি। তো এখান থেকে একটা জিনিস অবশ্যই মনে রাখবা,
যে ডিভাইসে বা যে কম্পোনেন্ট, সরি ডিভাইস না, যে কম্পোনেন্টে তোমরা দেখবা যে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট লিভ করছে, বুঝবা এটা অবশ্যই সোর্স। এখান থেকে পাওয়ারটা ডেলিভারি হচ্ছে। আর যাদের ক্ষেত্রে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এন্টার করবে ওই এলিমেন্টে বা ওই কম্পোনেন্টে, সেক্ষেত্রে মনে রাখবা তারা হয় পাওয়ার ডিসিপেট করবে, অর্থাৎ পাওয়ার কনজিউম করছে, অথবা পাওয়ার বা এনার্জি স্টোর করছে। হ্যাঁ, এনার্জি স্টোর করছে। এরপরে দেখো, এই যে একটা ইনভার্টারের আউটপুট, হ্যাঁ, রাইজ করবে, ফল করবে, একটা সিম্পলেস্ট সার্কিট নিয়ে সবসময় আমরা অ্যানালিসিসটা করি। সবসময় তোমরা খেয়াল করছো যে সবকিছু আমরা ইনভার্টার দিয়ে আমরা দেখছি, কারণ ইনভার্টার হচ্ছে সব থেকে সিম্পলেস্ট ফাংশন, সব থেকে স্মলেস্ট পসিবল সার্কিট, সিমস বেসড। তো আমরা একটা ইনভার্টারের আউটপুট একটা লোড ক্যাপাসিট্যান্স আমরা কনসিডার করছিলাম। এই লোড ক্যাপাসিট্যান্সটা আসলে কোথা থেকে আসলো? এই ক্যাপাসিট্যান্সটাকে আমরা এক্সটার্নালি আমরা ফ্যাব্রিকেশন করার সময় প্রত্যেকটা ইনভার্টারের আউটপুটে এরকম করে একটা ক্যাপাসিটর আমরা ইন্ট্রোডিউস করি, বলতো? নাকি কোথা থেকে আসলো এই না ক্যাপাসিটরের স্যার। সোর্সটা কি অ্যাকচুয়ালি? একটু বলো তো কেউ একজন, বাকিটা একটু শুনি, আমরা একটু রিকল করি। এটা আসলে কোথা থেকে আসলে ক্যাপাসিটরটা? সিএল লোড ক্যাপাসিট্যান্স হিসেবে আউটপুটে বলছি, যে কোনো গেটের আউটপুটে একটা করে ক্যাপাসিট্যান্স আমরা কনসিডার করব এখান থেকে। তো কারণটা কি, কোথা থেকে আসলো এই ক্যাপাসিট্যান্সের সোর্স কি, নাকি এটা আমরা এক্সটার্নালি প্লেস করছি? বলো একটু দ্রুত। স্যার সোর্স বিডিটি। আমার কোশ্চেনটা বুঝতে পারছো যে এই ক্যাপাসিটরটা কোথা থেকে আসলো? এটাই হচ্ছে আমার কোশ্চেন। এই কেউ বলতে পারবো না? গতদিন এত বিস্তারিত এটা সম্পর্কে বললাম যে মস ট্রানজিস্টর মানে কি, ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে তারা। মস ট্রানজিস্টর মানেই তারা ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস। স্যার আমরা যে কম্পোনেন্ট গুলো স্যার ইউজ করতেছি এগুলো তো স্যার প্রত্যেকটা হচ্ছে মানে মস যে ক্যাপাসিট্যান্স এগুলো ইউজ করছি স্যার, ট্রানজিস্টর গুলো সবারই স্যার ক্যাপাসিট্যান্স আছে, তো ওগুলা সবগুলা স্যার একসাথে এটা স্যার লোড আকারে আউটপুটের সাথে দেখাইছি স্যার এখানে। ওকে, যেহেতু তারা ডিস্ট্রিবিউটেড প্রত্যেকটা হ্যালো, এখন এখন শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, আমি কোনো কারণে মিটিং থেকে বের হয়ে গেছিলাম। আচ্ছা, এইটুকু রেকর্ডিং আমরা ডিসকাস করে দিই, আমরা আবার নতুন করে রেকর্ডিংটা চালু করব। তো যাই হোক, কোশ্চেন করছিলাম কি বলতো? কোশ্চেন করছিলাম যে না, দেখো এই যে বেসিক পাওয়ার এনার্জি ইকুয়েশন, ইন্টিগ্রেশন কেন আসে সিনারিওতে, এরপরে বেসিক সার্কিট এলিমেন্ট গুলা, তাদের করেসপন্ডিং পাওয়ার বা এনার্জি স্টোরেজের ফর্মুলা আমরা এখান থেকে দেখছি। আর একটা জিনিস রিপিট করছি, সেটা হচ্ছে
এলিমেন্টে যদি আমরা দেখি যে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এক্সিট করছে, অর্থাৎ বাইরে আউটওয়ার্ডস, তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে সোর্স। আর পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট যদি এন্টার করে তাহলে বুঝবো আইদার ওই এলিমেন্টটা পাওয়ার কনজিউম করবে অথবা এনার্জি স্টোর করবে। এই জিনিসগুলো আমাদের কতদিনের স্যার স্ক্রিন শেয়ার হয়নি হয়তো। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা হয়নি, হ্যাঁ। তো এরপরে তোমাদেরকে যেটা আমি মেইন এখন দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তো তোমাদেরকে কোশ্চেন করছিলাম যেটা, সেটা হচ্ছে দেখো যে এইখানে যে একটা ইনভার্টারের আউটপুট যখন সুইচ করবে, হুম, সেই সুইচিংটা কিভাবে হয় ফেনোমেননটা আমরা এখানে স্টাডি করছিলাম, হ্যাঁ। যে আউটপুটটা একবার হাই হবে একবার লো হবে, একটা ফুল সাইকেল আমরা এখান থেকে স্টাডি করছিলাম। তো সেই যে ফিগার, একটা ইনভার্টারের ফিগারে আমরা দেখছিলাম যে আউটপুট একটা লোড ক্যাপাসিট্যান্স আমরা এখানে কনসিডার করছিলাম। আউটপুট একটা লোড ক্যাপাসিট্যান্স আমরা কনসিডার করছিলাম। এটা সোর্স কি, কোথা থেকে আসলে ক্যাপাসিট্যান্সটা বা ক্যাপাসিটরটা, এটা তোমাদের কাছে কোশ্চেন করছিলাম। বলতে পারবা যে এই ক্যাপাসিটরটা কোথা থেকে আসলো? এটাকে আমরা এক্সটার্নালি এটাকে আমরা ইন্ট্রোডিউস করি সার্কিটে প্রত্যেকটা গেটে, নাকি কোথা থেকে আসলো এটা? বলো তো একটু কেউ একজন, বাকিরা একটু শুনি আমরা, তাহলে একটু রিকল হবে। এনিওন? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। আরো একটু স্পষ্ট হবে, আরো একটু বিস্তারিত ভালো হবে, কেউ বলতে পারবো গুছিয়ে? ঠিকই আছে মোটামুটি। আচ্ছা দেখো, আমি একটু বলে দিই। অ্যাকচুয়ালি কোনো একটা গেট বা ট্রানজিস্টর এটা তো একটা চিপে থাকবে, তাই না? তো ওই চিপে আরো মিলিয়ন্স বিলিয়ন্স ট্রানজিস্টর থাকে। তো একটা সিঙ্গেল ট্রানজিস্টর বলো বা একটা গেট বলো, তার আউটপুটে কিন্তু আরো অনেকগুলো ট্রানজিস্টর, হাজার হাজার লক্ষ লক্ষ ট্রানজিস্টরের সাথে সে কানেক্টেড থাকে। হুম। তো মস ট্রানজিস্টর বলে হলেই আমরা বলছি যে তারা ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে। হুম। তো গেট, সোর্স, ড্রেইন তিনটে টার্মিনালি ক্যাপাসিট্যান্স অফার করে। তো এরকম সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা ট্রানজিস্টর হিসেবে তুমি যদি কনসিডার করো আউটপুটে কানেক্টেড, তো প্রত্যেকেই ক্যাপাসিট্যান্স অফার করে, প্রত্যেকেই কিছু না কিছু ক্যাপাসিট্যান্স অফার করে। তো প্রত্যেকের এই যে ক্যাপাসিট্যান্স কন্ট্রিবিউশনকে যদি আমরা একটা মাত্র প্যাকেজে তাদেরকে নিয়ে এসে তাদেরকে একটা এটা কিন্তু ডিস্ট্রিবিউটেড থাকে প্রত্যেকটা ট্রানজিস্টরই, বাট তাদেরকে আমরা লাম্পড প্যারামিটার, অর্থাৎ একটা কনসেন্ট্রেটেড সিঙ্গেল প্যারামিটার হিসেবে তাদেরকে যদি আমরা কনসিডার করি, একটা বস্তায় ভরে তাদেরকে যদি একটা সিঙ্গেল ইফেক্টিভ লোড ক্যাপাসিট্যান্স হিসেবে নাম দিই আমরা, তাকে আমরা এখানে আউটপুটের লোড ক্যাপাসিট্যান্স হিসেবে কনসিডার করছি। বি কেয়ারফুল, এই ক্যাপাসিট্যান্স কিন্তু আমরা এক্সটার্নালি ইন্ট্রোডিউস করি না, এটা বাই ডিফল্ট থাকে আমাদের সিস্টেমে, এটা আমরা নেগলেক্ট করতে পারি না। এখন মনে করছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো একটা ইনভার্টারের আউটপুট, সুইচিং হবে। সুইচিং ফেনোমেননটা আমরা কিন্তু গতদিন স্টাডি করছি। সুইচিং মানে কি? সুইচিং মানে হচ্ছে আউটপুট হাই হবে, লো হবে। তো একটা পূর্ণ সাইকেল আমরা স্টাডি করছিলাম, করলেই বাকি সব ক্ষেত্রে কি হবে আমরা জানি। তো তোমাদের এটা মনে আছে যে, খেয়াল করে এই গল্পটা আবার একটু বলি ছোট্ট করে। যখন আউটপুট হাই হবে, অর্থাৎ আমাদের পিমসটা অন আছে, ইনপুট অন না, সরি, ইনপুট জিরো, ইনপুট জিরো, তার মানে কি পিমসটা অন আছে আর এনমসটা অফ। পিমস অন থাকা মানে কি ভিডিডি, এখন দেখো পিমসের থ্রু দিয়ে এই যে ক্যাপাসিটর চার্জ হচ্ছে। তখন আমাদের শুধুমাত্র পিমসের কারেন্ট আছে, পিমসের কারেন্ট যা ক্যাপাসিটিভ কারেন্টও অ্যাকচুয়ালি তখন তাই। যদি আমাদের এনমস তখন পুরোপুরি অফ থাকে, কোনো লিকেজ কারেন্ট এখানে না থাকে, তাহলে আইপি ইজ ইকুয়াল টু আইসি আমরা বলতে পারি। সেক্ষেত্রে কি হচ্ছে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে থ্রু দ্য পিমস। হ্যাঁ, তো ক্যাপাসিটর এনার্জি স্টোর করছে, আমরা খেয়াল করছিলাম হাফ সিএল ভিডিডি স্কোয়ার। বাট আমরা যখন ভিডিডি কতটুকু পাওয়ার বা এনার্জি সাপ্লাই দিচ্ছে, এনার্জিটা বের করছিলাম, সাপ্লাইড এনার্জি ফ্রম দ্য পাওয়ার সাপ্লাই, আমরা সেটা দেখছিলাম সিএল ভিডিডি স্কোয়ার। তখন আমরা দেখছিলাম যে যে এনার্জি পাওয়ার সাপ্লাই করছে তার অর্ধেক এনার্জি ক্যাপাসিটরে স্টোর করা আছে। তো বাকি অর্ধেক এনার্জি মনে হচ্ছে যেন হারিয়ে গেছে, বাকি অর্ধেক এনার্জি আসলে পিমসের থ্রু দিয়ে কারেন্ট ড্রাইভ করতে ব্যয় হয়েছে। হ্যাঁ, এখানে হিট হিসেবে ডিসিপেটেড হয়ে গিয়েছে। এবং বাকি অর্ধেক কি হচ্ছিল,
যখন আউটপুটটা অন থেকে জিরোতে আসবে, অর্থাৎ আউটপুটটা ফল করবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইনপুট জিরো থেকে অন হয়ে গেছে, অর্থাৎ আমাদের পিমস অফ হয়ে গেছে, এনমস অন। তো এনমস যখনই অন হয়ে যাবে তখন কি হবে, আমাদের ক্যাপাসিটরের যে চার্জ স্টোর করা ছিল সেটা এই এনমসের থ্রু দিয়ে গ্রাউন্ডে ডাম্পিং হবে, অর্থাৎ ড্রেনেজ হবে। তো এইখানে আসলে সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড হাফে ভিডিডির সাথে কিন্তু সার্কিটের কোনো সম্পর্ক নাই, যেহেতু পিমসটা অফ। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ক্যাপাসিটরে যে আগের সার্কেলে হাফ সিএল ভিডিডি স্কোয়ার এনার্জি স্টোর করা ছিল, সেই এনার্জিটা এখন এনমসে হিট আকারে ডিসিপেট হবে। এই ছিল আমাদের পুরো সামারি। তো তার মানে আমরা দেখছিলাম প্রতি চক্রে, খেয়াল করো, একটা ফুল সাইকেলে আমাদের পাওয়ার সাপ্লাই কতটুকু এনার্জি সাপ্লাই দিচ্ছে, বা টোটাল আমাদের সার্কিটে কতটুকু এনার্জি ব্যয় হচ্ছে বলতো একটা ফুল সাইকেলে। সিএল ভিডিডি স্কোয়ার না, একটা ফুল সাইকেলে সিএল ভিডিডি স্কোয়ার, এই পরিমাণ এনার্জি আমাদের ব্যয় হচ্ছে প্রত্যেকটা সুইচিং অপারেশনে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে বলতো? একটা ফুল সাইকেল, সুইচিং সাইকেলে টোটাল সিএল ভিডিডি স্কোয়ার, কারণ পাওয়ার সাপ্লাই প্রথম স্টেজেই, প্রথম হাফ সাইকেলেই যে এনার্জিটা ডেলিভার করে ওই পুরো এনার্জিটাই কিন্তু ব্যয় হয়ে যায়। প্রথম হাফে বাকি অর্ধেক ব্যয় হয় হচ্ছে পিমসে, পরের হাফে বাকি অর্ধেক এনমসে ব্যয় হয়ে যায়। তো আলটিমেটলি পুরো সাইকেলে আমার পাওয়ার সাপ্লাই কিন্তু একবারই পাওয়ার সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে সিএল ভিডিডি স্কোয়ার। তো এই সিএল ভিডিডি স্কোয়ার পরিমাণ পাওয়ার আমাদের ব্যয় হচ্ছে প্রত্যেকটা সুইচিং অপারেশনে। এই কথাটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখন একটু এখানে আমরা কিছু কার্ভ আমরা দেখবো। দেখো সুইচিং ওয়েভফর্ম খুব ইন্টারেস্টিং, একটু বুঝে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বাকিটা নিজেরা বুঝতে পারবে। দেখো আমি একটু ধরিয়ে দিচ্ছি, খেয়াল করো। স্যার গতদিন একটা প্রশ্ন করতে চাইছিলাম স্যার, এই যে ভিডিডি যে আমরা মানে সিএলটা যে স্টোর করতেছে স্যার 50%, এটা কি সবসময় স্যার 50%ই হয় নাকি কম বেশি হতে পারে? এটা দেখো আমরা থিওরিটিক্যালি স্টাডি করলাম, এটা কিন্তু 50%ই হবে। যেহেতু ক্যাপাসিট্যান্স হাফ সিএল ভিডিডি স্কোয়ার এবং আমাদের পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ কারেন্ট ইকুয়েশন গুলো ওখানে আমরা রিপ্লেস করে ইন্টিগ্রেশন করে আমরা পেলাম যে সিএল ভিডিডি স্কোয়ার, এবং তার ঠিক অর্ধেক হচ্ছে হাফ সিএল ভিডিডি স্কোয়ার, এটা অর্ধেকই হবে। ঠিক আছে? জি স্যার। স্যার বলতে এদেরকে যাচ্ছিলাম, আইডিয়াল সুইচ হিসেবে এদেরকে আমরা কনসিডার করছি, তো এরকম ফেনোমেনন যদি আমরা কনসিডার করি সেক্ষেত্রে হাফ হিট। স্যার বলতে যাচ্ছিলাম যে ফার্স্ট হাফে তো মনে হয় ক্যাপাসিটার চার্জ হবে না, হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট হাফে ক্যাপাসিটর চার্জ হবে। চার্জ হবে তখন আমরা তাহলে ভি আউটে হাফ পাওয়ারটা পাবো বিডিটির, এই আর সেকেন্ড হাফে তাহলে ভোল্টেজ আর পাওয়ার কিন্তু আলাদা জিনিস। ক্যাপাসিটরটা ফুল চার্জ হবে যতক্ষণ না এই ভিডিডি এই ক্যাপাসিটরের এক ক্রসে পাবা তুমি, ততক্ষণ পর্যন্ত ক্যাপাসিটর চার্জ হবে না। এক হ্যাঁ প্লেটে স্যার, অপর প্লেটে নেগেটিভ চার্জ। ইনিশিয়াল অবস্থায় তো পাবো না স্যার, না, ক্যাপাসিটার চার্জ হওয়ার পরে ক্যাপাসিটরটা পাবো। ফুল চার্জ হওয়ার পরেই তুমি ফুল ভোল্টেজটাই আউটপুটে পাবা ভিডিডিটা। হ্যাঁ স্যার, তারপরে ডিসচার্জ হলে জিরো হয়ে যাবে না? হ্যাঁ, ডিসচার্জ হয়ে গেলে আবার আমরা আউটপুট জিরো পাবো। হ্যাঁ বলছি ওইটা। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এইবার দেখো, ফার্স্ট ফিগারটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। হ্যাঁ, ইনপুট সিগন্যাল, খেয়াল করে যে ভি ইনপুট আর ভি আউটপুট হচ্ছে ঠিক তার নিচে, খেয়াল করো তো। তো প্রথমে দেখো 0 থেকে 0.3 সেকেন্ড পর্যন্ত আমরা ধরে নিতে পারি কি ইনপুট কত আছে বলো, 1। তার মানে আউটপুট 0, এই জন্য দেখছো ইনপুট যতক্ষণ অন আউটপুট ততক্ষণ 0, খেয়াল করো। অনুরূপভাবে যখন ইনপুট 0 হয়ে গিয়েছে, অর্থাৎ আউটপুট, এখন আমাদের ইনভার্টার যেহেতু আউটপুট তখন অন, খেয়াল করছো। আবার ইনপুট যখন অন হয়ে গেছে আউটপুট তখন আবার 0-তে ফল করছে। হুম, এইবার খেয়াল করো এইগুলোর সাথে মিলিয়েই এই যে 0.2 0.3 এভাবে মিলিয়ে মিলিয়ে দেখবা, খেয়াল করো। তো পিমস এর কারেন্ট, হ্যাঁ, আইপি, এই যে ফিগারটা দেখো, পিমস এর কারেন্ট। তো পিমস এর কারেন্ট কখন ফলো হওয়া শুরু হবে, আউটপুট যখন রাইজ করবে। তো আউটপুট রাইজ করছে দেখো 0.2 থেকে, আউটপুট রাইজ করা শুরু করছে, ইনপুট 0-তে নেমে আসছে। সেই সময় দেখো তুমি পিমস এর কারেন্ট পাচ্ছ, দেখছো পিমস এর থ্রু দিয়ে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, খেয়াল করবা। এবং ঠিকঠাক নিচে হচ্ছে এনমস এর কারেন্ট। এনমস এর কারেন্ট কখন ফলো হবে, যখন ডিসচার্জ হবে, অর্থাৎ আউটপুটটা অন থেকে 0-তে ফল ডাউন করবে। দেখো দেখো আউটপুট অন থেকে 0-তে ফল ডাউন করছে 0.8, হ্যাঁ, এই রেঞ্জটাতে 0.6 থেকে আউটপুটটা 0.7 থেকে আউটপুটটা ফল করা শুরু করছে, ডিসচার্জ হচ্ছে ক্যাপাসিটর, অর্থাৎ
এই জন্য দেখো 0.6 এর পরে 0.7 এর কিছু আগে থেকে আমরা এনমস এর কারেন্ট পাচ্ছি। তো এই যে এনমস এর কারেন্টটা, এই যে এখানে দুই রকমের কার্ভ দেখা যাচ্ছে কেন? ওই যে আমরা তিনটা রিজিয়ন তোমাদেরকে আমি বলছি, কাট অফ, লিনিয়ার, স্যাচুরেশন। তো প্রথমে হচ্ছে স্যাচুরেশন রিজিয়নে আমাদের এই যে পিমসটা প্রথমে স্যাচুরেশন রিজিয়নে কারেন্ট ক্যারি করে। এরপরে আউটপুটটা যত বাড়বে, খেয়াল করো, ক্যাপাসিটর যত চার্জ হবে আউটপুটটা বাড়বে, অর্থাৎ পিমসের দুই প্রান্তের বিভব পার্থক্য, দুই টার্মিনালের বিভব পার্থক্য কিন্তু তত কমতে থাকবে। এই জন্য প্রথমে এটা স্যাচুরেশনে ছিল, অনেক বেশি কারেন্ট ক্যারি করছে, পরে আস্তে আস্তে সেটা কিন্তু যখনই আউটপুট ভোল্টেজটা বাড়া শুরু করছে তখন কোন রিজিয়নে চলে গেছে, সে লিনিয়ার রিজিয়নে ক্যাপাসিটর চার্জ করছে। অনুরূপ ঘটনা আমাদের এনমসের জন্য প্রযোজ্য। এনমস কিন্তু শুরুতে কি হবে, চার্জ অনেক বেশি ছিল, তার ড্রেন টার্মিনালের ভোল্টেজ অনেক বেশি, তো সেই জন্য প্রথমে সে কিসে থাকবে বলতো, স্যাচুরেশনে, পরে লিনিয়ার রিজিয়নে সে কারেন্ট ক্যারি করবে। তো এখানে যেটা তোমাদের দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে, দেখো শর্ট সার্কিট, খেয়াল করো, দেখছো এনমস এবং পিমস, হ্যাঁ, তাদের যেখানে হাত বদল হচ্ছে সেখানে একটা দেখছো খুব ছোট্ট একটা ব্লিপ, হ্যাঁ, বা খুব ছোট্ট একটা স্পাইক দেখা যাচ্ছে, শর্ট সার্কিট কারেন্ট। এটা কেন হয় খেয়াল করো, যখনই পিমস কন্ডাকশনে ছিল, হ্যাঁ, এখন এনমস কন্ডাকশনে যাবে, তো একটা মোমেন্টারিলি খুব সামান্য সময়ের জন্য এনমস এবং পিমস, হ্যাঁ, পিমস পুরোপুরি অফ হয়ে পারেনি, তখন এনমস অন হওয়া শুরু হয়েছে, হ্যাঁ, এরকম ধরনের ঘটনা ঘটে যদি, তাহলে খুব সামান্য সময়ের জন্য এনমস এবং পিমস দুইজনই অন, তার মানে কি ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ কিন্তু সে সময় ক্রিয়েট হয়, হ্যাঁ, সে সময় যে খুব ছোট্ট একটা কারেন্টের স্পাইক সেটাকে আমরা শর্ট সার্কিট কারেন্ট বলি। তো এটা হচ্ছে পিমস আর এনমসের যখন হাত বদল হবে তখন অ্যাকচুয়ালি। তো তাহলে খেয়াল করো অনুরূপ ব্যাপার, তাহলে খেয়াল করো এই যে আগে পিমস যখন কারেন্ট ক্যারি করা শুরু করছে ঠিক তার আগে তাহলে এনমস কন্ডাকশনে ছিল, তাহলে পিমস আর এনমসের কন্ডাকশনে যখন হাত বদল হবে তখন দেখো এই যে এনমসে আগের সাইকেলে এখানে ছোট্ট একটা বিলিপ এখানে দেখাচ্ছে, খেয়াল করবা, যেটা এখানে পিমসের পরের সাইকেলে এখানে পিমসের সাথে দেখানো হচ্ছে। পিমস আর এনমসের যখন দুইটাকে কার্ভ যদি ওভারল্যাপ করো তুমি, তাহলে দেখতে পাবে এদের দুজনে যখন দেখা হচ্ছে সেই সময়, তার মানে এই যে এনমসের কারেন্ট এখানে দেখো বিলিপ দেখানো হচ্ছে, তার মানে কি এই আগের সাইকেলে নিশ্চয়ই পিমস এখানে কারেন্ট ক্যারি করছিল, অন হচ্ছিল, অন ছিল। তো যাই হোক, তো পিমস এর পাওয়ার আইপি আর ভিডিডি মাইনাস ভি আউট, তার মানে পিমস এর পাওয়ার মানে কি তার দুই প্রান্তের বিভব পার্থক্য, তার কারেন্ট গুণ করলে পিমস যেখানে কারেন্ট আছে আর পিমস এর অ্যাক্রস যখন ভোল্টেজ ডিফারেন্স আছে তখনই তুমি পিমস এর পাওয়ারটা পাবা। অনুরূপভাবে এনমস এর পাওয়ার তুমি কখন পাবা, এনমস এর অ্যাক্রস এর ভোল্টেজ যতক্ষণ আছে এবং এনমস এর থ্রু দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, পি সমান ভিআই, এই দুটা গুণ হয়ে পিমস এর এনমস এর কারেন্ট পাওয়ারটা তুমি এখানে পাবা। অনুরূপভাবে দেখো ক্যাপাসিটরের কারেন্ট, হ্যাঁ, এই ফিগারটা হচ্ছে ক্যাপাসিটিভ কারেন্ট, দেখো জিরো, দেখো মাঝখানে জিরো কিন্তু এইখানে না, বি কেয়ারফুল, এখানে কিন্তু নেগেটিভ অ্যাক্সিস, জিরো হচ্ছে মাঝখানে। তো খেয়াল করো যখনই এই যে পিমস কি হয়, অন হয়, পিমসের থ্রু দিয়ে ক্যাপাসিটর চার্জ হয়, তখন ক্যাপাসিটিভ কারেন্ট ফ্লো হয়, ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেল, আবার কারেন্টটা জিরো হয়ে গেছে, দেখছো, আবার যখন ডিসচার্জ করবে তখন নেগেটিভ দিকে সে এখন কারেন্ট সাপ্লাই দিয়ে এটা গ্রাউন্ডে ডিসচার্জ করে দিবে। তো ক্যাপাসিটরের কারেন্টের কার্ভ এটা। অনুরূপভাবে ক্যাপাসিটরে পাওয়ার, ক্যাপাসিটিভ কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ এই দুটা মাল্টিপ্লাই করলে তোমরা এই যে ফিগারটা তোমরা পাবা। এবং মজার ব্যাপার দেখো, এই যে ক্যাপাসিটরের এনার্জি স্টোর করছে কতটুকু, অর্থাৎ ই ক্যাপাসিটর ইজ ইকুয়াল টু কি, পি ক্যাপাসিটর সমাকলন বা ইন্টিগ্রেশন অফ পিসি ডিটি। তো এখান থেকে সময় সাপেক্ষে এই কার্ভটাকে ইন্টিগ্রেশন করলে তোমরা রাইট হ্যান্ড সাইডের এই কার্ভটা পাবা। এবার আমরা পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার, তো মনে আছে না আমি শুধু বলছিলাম যে পাওয়ার সাপ্লাই কিন্তু শুধুমাত্র ফার্স্ট হাফ সাইকেলে পাওয়ার ডেলিভারি করে, অর্থাৎ যতক্ষণ পিমস কন্ডাকশনে থাকবে তখনই সে পাওয়ার ডেলিভারি দিবে। পিমস কন্ডাকশনে আছে কখন, দেখো তো এখান থেকে আনুমানিক দেখো 0.2 থেকে প্রায় 0.6 পর্যন্ত পিমস কারেন্ট ক্যারি করছে, এই জন্য দেখছো 0.2 থেকে 0.6 পর্যন্ত তুমি ভিডিডি এর পাওয়ার পাচ্ছ, এরপরে কিন্তু আর পাওয়ার সে ডেলিভারি দিচ্ছে না সার্কিটে। আবার ছোট্ট একটা বিলিপ, তার মানে কি ওই যে শর্ট সার্কিট যখনই হবে তখনই কিন্তু পাওয়ার সাপ্লাই আবার ছোট্ট একটা গ্রাউন্ডে একটা শর্ট সার্কিট পাথ পেয়ে ছোট্ট একটা বিলিপ এখানে তুমি পাওয়া পাওয়ারের। এবং এই লেফট হ্যান্ড সাইডের এই কার্ভটাকে ইন্টিগ্রেশন করলে এনার্জি, কতটুকু এনার্জি সে ডেলিভারি দিচ্ছে, রাইট হ্যান্ড সাইডে এই এনার্জিটা আমরা এনার্জির কার্ভটা আমরা পাবো। তো এই কার্ভগুলো স্টাডি করবা, দেখবা যে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, অ্যাকচুয়াল সার্কিটের কি ফেনোমেনন ঘটে তোমরা এখান থেকে অনেক আইডিয়া তোমরা এখান থেকে পেয়ে যাবা। তো দেখো এখানে ভিডিডি, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই ভোল্টেজ হিসেবে অন ভোল্ট লোড ক্যাপাসিট্যান্স, ইফেক্টিভ লোড ক্যাপাসিট্যান্স হিসেবে একটা
নমিনাল ভ্যালু সার্কিট অ্যাকচুয়াল সার্কিটে যেমন থাকে এখানে 150 ফেমটোফ্যারাড, খেয়াল করবো অনেক ছোট কিন্তু এই ক্যাপাসিটরটা। আর ফ্রিকোয়েন্সি এখানে সুইচিং ফ্রিকোয়েন্সি ধরে নেওয়া হয়েছে 1 গিগাহার্টজ। তো এই কার্ভগুলো স্টাডি করে বোঝা যাবে নিজেরা একটু। জি স্যার। আচ্ছা, কারো কোথাও কোনো কোশ্চেন থাকলে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু আমাকে বলবা। তোমাদেরকে একটা কোশ্চেন করে রাখি, কোশ্চেন তোমাদের এন্ড থেকে আসার কথা, এখন তোমরা হয়তো এখন স্টাডি করো না। স্যার ইউটিউবে কোনো ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, স্যার এই রিলেটেড কোনো ভিডিও পাওয়া যাবে? মানে হচ্ছে এই এই কার্ভগুলো ব্যাখ্যা করা আমার কোনো ভিডিওর কথা বলছো, লেকচার ভিডিওর কথা বলছো? জি স্যার। এই যে আজকেই তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম এবং বইতে ওইগুলো আছে, ঠিক আছে? আমি যে কি পয়েন্টস গুলো ধরে দিয়েছি, আমি এই ভিডিওটা তুমি যদি পরে দেখে কি পয়েন্টস গুলো মাথায় রেখে যদি তুমি স্টাডি করো, ফাইন্ড আউট করো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা। তো তোমাদেরকে একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে দেখো আমি কি বলছি বলতো, এই লেফট হ্যান্ড সাইডের ইন্টিগ্রেশন হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো তুমি জানো যে ইন্টিগ্রেশন যদি সাপোজ মনে করো এই কার্ভটা এখানে জিরো হয়ে গেছে না, মোমেন্টারিলি গেছে কিনা? আমার কার্ভ দেখতে পাচ্ছ, এটা জিরো হয়ে গেছে, বাট এটার মাঝ বরাবর জিরো হয় নাই কেন? এই যে 0.6 এর কাছাকাছি এই যে পাওয়ার জিরো, ক্যাপাসিটরের পাওয়ার জিরো, অর্থাৎ ক্যাপাসিটর কোনো পাওয়ার আর কিন্তু সে গ্রহণ করছে না। কারণ কি, ফুললি চার্জ হয়ে গেছে, ফুল চার্জ হয়ে চুপচাপ বসে আছে। এটুকু সময় আবার ডিসচার্জ করার সময় আবার ডিসচার্জ করে দিবে, পাওয়ার ডেলিভারি দিয়ে দিবে। নেগেটিভ পাওয়ার মানে কোনো এলিমেন্টের পাওয়ার পজিটিভ মানে সে পাওয়ার গ্রহণ করছে, আর নেগেটিভ পাওয়ার মানে ওই এলিমেন্ট পাওয়ার ডেলিভারি দিচ্ছে। বি কেয়ারফুল। তো এইখানে যেহেতু মাঝখানে এই যে একটু জিরো হয়ে গেছে, এই সময় এই যে এর মাঝখানে জিরো কেন হলো না? যেহেতু এটার ইন্টিগ্রেশন, এইটা ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমরা বলছি যে এরিয়া বের করা। তো এই কার্ভের এরিয়া বের করলে আমাদের এইখানে তোমাদের মনে হইতে পারে যে এটা তো এখানে জিরো, তাহলে এটার ইন্টিগ্রেশন এখানে জিরো হওয়া উচিত। তো এইটা কিন্তু তোমরা ফাইন্ড আউট করবে যে কেন এখানে জিরো হলো না। অনুরূপ ভাবে খেয়াল করো যে 0.6 এর পর থেকে 0.6 এর পর থেকে 1 পর্যন্ত, এখানে খেয়াল করো 0.6 এর পর থেকে 1 পর্যন্ত এই পাওয়ারের এই কার্ভ কিন্তু জিরো হয়ে গিয়েছে, নিয়ারলি পুরোপুরি জিরো। তাহলে এই কার্ভ কেন জিরোতে নামলো না? তোমাদের কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তোমাদের কোশ্চেন করা উচিত ছিল, আমি তোমাদেরকে কোশ্চেন করলাম, এটা ফাইন্ড আউট করবো। না পারলে আমাকে বলবো, আমি ধরিয়ে দেবো। কোশ্চেনটা কি ফাইনালে থাকবে? ফাইনালি অ্যাকচুয়ালি দেখো, তোমাদেরকে কিন্তু আমি কোশ্চেন বেসড পড়াচ্ছি না, তোমাদেরকে আমি লার্নিং এর উপরে ফার্স্ট জোর দিতে বলছি। এরপরে কোশ্চেন কি হবে না হবে, ফাইনাল কি আসবে না আসবে, সেটা পরের ব্যাপার, আমাদেরকে শিখতে হবে আগে। এরপরে কোশ্চেনের প্যাটার্ন কি হবে বা কোন জায়গা থেকে কেমন কোশ্চেন আসতে পারে, এই রিলেটেড সংক্ষিপ্ত একটা আলোচনা পসিবল হলে আমরা করবো আমাদের সিলেবাস শেষ হওয়ার পরে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে সামনে প্রসিড করি। তো দেখো, আমরা কিন্তু এখনো নতুন পড়া আসলে কিছুই এখনো শুরু করি না অ্যাকচুয়ালি আজকে। তো আমরা প্রিভিয়াস ডেটের পড়াশোনা আমরা এখনো পর্যন্ত আমরা হচ্ছে রিকল করলাম, আর আজকে শুধু এই কার্ভগুলো কিভাবে স্টাডি করতে হবে সেটার একটু ওয়ে তোমাদেরকে আমি বলে দিলাম। তো বই বের করবাম, বই পড়বা, সাথে এটা এই কনসেপ্ট আমি যেটা দিলাম তোমাদের, এটা মিলায় আশা করি আমরা পারবো। এবার খেয়াল করো, তাহলে খেয়াল করো, তাহলে এই যে একটা সুইচিং, তাহলে আমরা এখন শিখলাম যে সুইচিং হয় যখনই এই যে দেখো আমাদের ডিভাইস গুলা যখন বা কোনো গেট এরকম যখন সুইচিং হবে, অন অফ হবে, কোনো লজিক পারফর্ম করবে, ক্যালকুলেশন করবে, কোনো ডেটা নিয়ে প্রসেসিং করবে, তাহলে কি হবে? প্রত্যেকটা সুইচিং অপারেশনেই মজার ব্যাপার দেখো, সিএল ভিডিডি স্কোয়ার, হ্যাঁ লেখাই আছে, এটা সিএল ভিডিডি স্কোয়ার পরিমাণ পাওয়ার কিন্তু আমার ডিসিপেট হচ্ছে। তাহলে আমি এখন একটা জেনারেলাইজড ইকুয়েশন আমরা দাঁড় করাইতে চাইবো, যেটা কিনা যে ইকুয়েশন ব্যবহার করে আমরা সুইচিং পাওয়ারটা বের করতে পারবো। বি কেয়ারফুল, সুইচিং পাওয়ারটা কি শুধুমাত্র সুইচিং এর জন্য? দেখো এখানে রাইট হ্যান্ড সাইডে একটা ফিগার দেওয়া আছে, একটা ইনভার্টার, তাকে এফ সুইচিং, এফ মানে সুইচিং, সুইচিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিতে তাকে আমি গেটে যদি এই ফ্রিকোয়েন্সিতে আমি কোনো সিগন্যাল অ্যাপ্লাই করি, ঠিক ওই ফ্রিকোয়েন্সিতে কি হবে, সে আউটপুট সুইচিং হবে। হ্যাঁ, তো সুইচিং ফ্রিকোয়েন্সি জানা থাকলে আমরা সুইচিং পাওয়ারটা ক্যালকুলেট করে বের করতে চাই, এই জন্য একটা ইকুয়েশন এখানে তারা দেখিয়েছে। তো এই ইকুয়েশনটা এখানকার থেকে আমি তোমাদের দেখো আরো সহজভাবে তোমাদেরকে আমি বই থেকে এই ইকুয়েশনটা কিভাবে আসে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, এই যে দেখো চ্যাপ্টার 5, আমরা যে পাওয়ার নিয়ে পড়াশোনা করছি, তোমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে সেই বইয়ের চ্যাপ্টার 5 ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলার পরে
এরপর দেখো ফিউ যে ডেফিনিশন, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এনার্জি, অ্যাভারেজ পাওয়ার, যে ইকুয়েশনগুলো তোমাদেরকে আমি পড়িয়েছি, যে সিম্বলগুলো দেখিয়েছি, সবকিছু কিন্তু এখানে বিস্তারিত আছে। এই জন্য বলছি বারবার করে একটা কথা শুরু থেকেই, যে শুধুমাত্র স্লাইড পড়লে কিন্তু হবে না, সাথে সাথে বই বের করে বইও পড়তে হবে। আচ্ছা, এই যে কাজগুলো তোমাদেরকে আমি এখন দেখালাম, এই কাজগুলো এখানে আছে, দেখছো বইতে ফিগার 5.5-এ। এই কাজগুলোর নেচার এমন কেন, এগুলোর ব্যাখ্যা কি, এগুলো এখানে সংক্ষেপে বলা আছে। এবং সাথে আমি তোমাদেরকে বলে দিয়েছি এগুলো তোমরা পড়বাই। দেখো এই যে শর্ট সার্কিট কারেন্ট, দেখছো এখানে যে শর্ট সার্কিট কারেন্টের কথা তোমাদেরকে বললাম, সেগুলো তুমি সবকিছু এখান থেকে খুঁজে পাবা। সব বিস্তারিত বর্ণনা করা আছে। এখন সবাই একটু খুব ভালোভাবে খেয়াল করো, এই যে সূত্রের ডেরিভেশনটা আমরা একটু পড়ে ফেলি এখান থেকে। তোমরা একটু বলবা তো যে ধরে নাও একটা গেট, হ্যাঁ, এই ইনভার্টারটা এফ এস ডব্লিউ সুইচিং ফ্রিকোয়েন্সিতে সে কি হবে, সুইচিং হবে। এফ এস ডব্লিউ এই ফ্রিকোয়েন্সিতে সে সুইচিং হচ্ছে, তাকে আমরা সুইচিং করছি, ভালোভাবে খেয়াল করবা। এখন তুমি জানো যে প্রতি সুইচিং সাইকেলে সিএল ভিডিডি স্কোয়ার পরিমাণ পাওয়ার সে ডিসিপেট করে। এবার খেয়াল করো যে আমি যদি বলি যে একটা এটা কিন্তু পর্যায়কাল না, বি কেয়ারফুল, আরবিটারিলি একটা টি সময়, হ্যাঁ টি সময়, এটা 5 মিনিট হইতে পারে, 10 মিনিট হইতে পারে, টি সময়, হ্যাঁ একটা টাইম পিরিয়ড ধরে যদি আমরা এই সুইচিংটা করি এফ সুইচিং ফ্রিকোয়েন্সিতে, তাহলে টোটাল কতটা সুইচিং অপারেশন কমপ্লিট হলো এটা বলতে পারবা? কোশ্চেনটা ভালোভাবে শোনো। এফ সুইচিং এটা হচ্ছে সুইচিং ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে সুইচিং হচ্ছে, তো টি টাইম ধরে আমরা এই সুইচিংটা করলাম, তাহলে টোটাল কতটা সুইচিং অপারেশন এখানে কমপ্লিট হলো তো বলতে পারবা? এফ সুইচিং ফ্রিকোয়েন্সিতে সুইচিং করছি টি টাইম ইন্টারভ্যাল ধরে, টোটাল কতটা সুইচিং হলো তাহলে বলতে পারবো না। এই সুইচিং ফ্রিকোয়েন্সি মানে কি, প্রতি সেকেন্ডে, প্রতি 1 সেকেন্ডে কয়টা সুইচিং হয়, তো ধরে নিলাম প্রতি 1 সেকেন্ডে এন সংখ্যক সুইচিং হয়, তো টি সেকেন্ড সময় তাহলে কতগুলা সুইচিং হবে, এটা বের করতে গেলে কি করতে হবে আমাদেরকে, সুইচিং ফ্রিকোয়েন্সির সাথে টি গুণ করলেই হয়ে যাবে না? এটা কি বুঝতে পারো? এটা তোমাদের সাথে সাথে বলতে পারা উচিত যে তার সুইচিং ফ্রিকোয়েন্সির সাথে টাইম ইন্টারভ্যাল টিটা গুণ করে দেন, তাহলে ওই টাইম ইন্টারভ্যালের মধ্যে টোটাল কতগুলো সুইচিং হলো এটা আমি পেয়ে যাবো। কারণ সুইচিং ফ্রিকোয়েন্সি মানে কি, 1 সেকেন্ডে কতটা সুইচিং হয়, কয়বার, আর টি সেকেন্ডে কয়বার সুইচিং হয় সেটা গুণ পেতে গেলে তাহলে এটার সাথে আমরা গুণ করব। এই ক্লিয়ার এই কথাটা? জি স্যার। খেয়াল করো, সাপোজ দ্যাট, এখান থেকে সবাই খেয়াল করো, সাপোজ দ্যাট দ্য গেট সুইচেস এট সাম অ্যাভারেজ ফ্রিকোয়েন্সি এফ এস ডাব্লিউ সুইচিং ফ্রিকোয়েন্সি ওভার সাম ইন্টারভ্যাল টি, দ্য লোড উইল বি চার্জ অ্যান্ড ডিসচার্জড, তাহলে কয়বার চার্জিং ডিসচার্জিং হবে, অর্থাৎ সুইচিং হবে টি গুণিতক এনার্জির জন্য আমি কি লিখছি খেয়াল করো। তোমরা জানো যে আমরা একটা সুইচিং অপারেশনে কতটুকু এনার্জি ডিসিপেট হয় বলো, সিএল ভিডিডি স্কোয়ার, আজকেই বলছি না অনেকবার, একটা সুইচিং ফ্রিকোয়েন্সিতে, সরি একটা ফুল সাইকেলে একটা একবার মাত্র সুইচিং এ কতটুকু এনার্জি ডিসিপেট হয়, এই পরিমাণ। তাহলে আমার এখানে টোটাল সুইচিং হচ্ছে কতবার, টি গুণিতক এফ সুইচিং বার। তো এই সুইচিং নাম্বার দিয়ে যদি আমি একবার সুইচিং এর এনার্জিকে আমি গুণ করি, তাহলে কি টোটাল এই প্রসেসে মোট কত এনার্জি ব্যয় হবে এটা পাওয়া যাবে না, ই এর মান পাওয়া যাবে না, যাবে কিনা এটা কি ধরতে পারছো? জি। বলা লাগবে, বলছি একবার মাত্র একটা ফুল সাইকেল সুইচিং এ সিএল ভিডিডি স্কোয়ার পরিমাণ এনার্জি ব্যয় হয় বা এনার্জি সাপ্লাই দিতে হয় আমাকে। আমি এখন বের করে ফেলছি যে টোটাল এই টি ইন্টারভ্যালে যদি এফ সুইচিং ফ্রিকোয়েন্সিতে সুইচিং হয়, তাহলে টোটাল কতটা সুইচিং হবে, সুইচিং অপারেশন বা চার্জিং ডিসচার্জিং টি গুণিতক এফ সুইচিং, তাহলে এই সংখ্যা দিয়ে একে গুণ করলে এই প্রসেসে টোটাল কতটুকু এনার্জি ডিসিপেট হচ্ছে সেটা আমরা পেয়ে যাব, তাই তো? এই জন্য টি গুণ এফ সুইচিং এটা হচ্ছে মোট আমাদের সুইচিং সংখ্যা এই ইন্টারভ্যালে এফ সুইচিং ফ্রিকোয়েন্সিতে সুইচিং করলে, আর একবারে সুইচিং এ কতটুকু এনার্জি ব্যয় হয় সিএল ভিডিডি এর স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জি ইকুয়েশন।
তো সুইচিং পাওয়ার মানে কি, এনার্জি বাই টি। তো এনার্জির জায়গায় এটা লিখলাম, আর অন বাই টি এভাবে টি রাখলাম। কতটুকু সময় ধরে এই এনার্জি ব্যয় হলো সেটাই কি আমাদের পাওয়ার। তো এখানে এই টি টাইম ইন্টারভ্যাল আর এই টি কাটাকাটি চলে গেল, তাহলে কি পেলাম আমি, এফ সুইচিং সিএল ভিডিডি স্কোয়ার। এটাকে আমরা বললাম সুইচিং পাওয়ারের একটা ইকুয়েশন। এই বোঝা গেছে এটুকু? জি স্যার। এই ইকুয়েশনটা দেখো এখানে খুঁজে পাবা তুমি, এটা ওরা এখানে ইন্টিগ্রেশন করে দেখিয়েছে, এটা তোমাদের যাতে করে সহজে বুঝতে পারো জন্য আমি তোমাদেরকে একটু অন্য অ্যাঙ্গেলে দেখালাম। তোমরা ইন্টিগ্রেশনের সিস্টেমে গেলেও তোমরা এই ইকুয়েশনটাই খুঁজে পাবো। তাহলে সুইচিং পাওয়ারের ইকুয়েশন কি পেলাম, সুইচিং ফ্রিকোয়েন্সি গুণ ক্যাপাসিট্যান্স গুণ ভিডিডি এর স্কোয়ার। এইবার খেয়াল করো, এইখানে সুইচিং ফ্রিকোয়েন্সিটাকে আমরা এখান থেকে আমরা ক্যান্সেল আউট করে দিতে চাই। কারণ কি, খেয়াল করো, একটা প্রসেসরে সবাই কিন্তু একই ফ্রিকোয়েন্সিতে সুইচিং করে না। কেউ কেউ কাজে না লাগলে কোনো একটা ব্যাংক, হ্যাঁ, বা কোনো একটা ব্লক তুমি চুপচাপ বসিয়ে রাখো, চুপচাপ বসে আছো, ওর মধ্যে যারা ট্রানজিস্টর আছে কোনো সুইচিং হচ্ছে না। মিন হয় অন্য কোনো পার্টে গেট গুলো আছে, তারা হয়তো কোনো একটা এভারেজ ফ্রিকোয়েন্সিতে সুইচিং করছে, অন্য কোনো পার্টে আলাদা অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে সুইচিং করছে। এই জন্য আমি কি করব, একটা ইউনিভার্সাল ইকুয়েশন দাঁড় করাবো। দেখো, ক্লক সিগন্যাল হচ্ছে ইউনিভার্সাল সিগন্যাল। হ্যাঁ, একটা সিস্টেমকে অপারেট করতে ড্রাইভিং সিগন্যাল বা এদেরকে পরিচালনা করে কে বলো, সবাই ক্লক সিগন্যাল। হ্যাঁ, এখন আমরা কি করতে চাচ্ছি, একটা আরবিট্রারি ভ্যারিয়েবল আলফা। হ্যাঁ, আলফা হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর। নামটা আগে বলি, তাহলে এটার মাহাত্ম তোমরা বুঝতে পারবা। অ্যাক্টিভিটি ফ্যাক্টর অর্থাৎ একটা ব্লক বা একটা গেট কত পার্সেন্ট অ্যাক্টিভ আছে। তো ক্লক হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, ক্লক হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, কোনো গেট যদি ম্যাক্সিমাম 100% অ্যাক্টিভিটি হয় কোনো গেটের, তার মানে তো তার সুইচিং ফ্রিকোয়েন্সি আর ক্লক ফ্রিকোয়েন্সি সমান। ক্লক ফ্রিকোয়েন্সিকে এফ বললাম, কোনো কিছু না লেখা মানে সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্লক ফ্রিকোয়েন্সি। তো কোনো গেট ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সিতে যদি সে সুইচিং করে, তার অ্যাক্টিভিটি ফ্যাক্টর 1 বা 100%। হ্যাঁ, তো অ্যাক্টিভিটি ফ্যাক্টরকে তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করছি সবাই একটু খেয়াল করো। আলফা ইজ ইকুয়াল টু সুইচিং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লক ফ্রিকোয়েন্সি। এই হচ্ছে অ্যাক্টিভিটি ফ্যাক্টরের তাহলে আমাদের ডেফিনেশন। তার মানে তুমি কোন একটা ব্লক মনে করো, এই ব্লকের অ্যাক্টিভিটি ফ্যাক্টর আমি বলে দিলাম 0.1, এই ব্লকের অ্যাক্টিভিটি বলে দিলাম যে 0.5। এটার মানে কি বোঝাবে বলো তো, কেউ বলতে পারবা? এই 0.1 যে ব্লকের অ্যাক্টিভিটি বলছি, অ্যাক্টিভিটি ফ্যাক্টর, তার মানে কি এই ব্লকের যে ট্রানজিস্টর গুলা বা গেট গুলা ক্লক ফ্রিকোয়েন্সির 10 ভাগের 1 ভাগ ফ্রিকোয়েন্সিতে সুইচিং করছে, দেখছো, অন অফ হচ্ছে বা প্রসেসিং করছে ডেটা। অনুরূপ ভাবে এই ব্লকের অ্যাক্টিভিটি ফ্যাক্টর 0.5 মানে বোঝাবে এই ব্লকে যে ট্রানজিস্টর বা গেট গুলো আছে তারা ক্লক ফ্রিকোয়েন্সির অর্ধেক ফ্রিকোয়েন্সিতে, অর্থাৎ ক্লক ফ্রিকোয়েন্সি যদি হয় 10 মেগাহার্টজ, তো তারা 5 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে তারা সুইচিং করছে। অর্থাৎ ক্লক যতক্ষণে 2 বার সুইচিং হচ্ছে ততক্ষণে তারা মাত্র 1 বার সুইচিং হচ্ছে। ওই যে হাফ বললাম, অর্ধেক। এই জিনিসটা কি বোঝা গেছে অ্যাক্টিভিটি ফ্যাক্টর মানে কি? তাহলে অ্যাক্টিভিটি ফ্যাক্টর বা আলফা এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল যে কিনা কোনো গেট ফ্যাক্টর। আচ্ছা, আমার কথা শুনতে পাও নাই কোন জায়গা থেকে বলো তো? স্যার অ্যাক্টিভিটি ফ্যাক্টর থেকে। আচ্ছা, অ্যাক্টিভিটি ফ্যাক্টর। তো এই যে দুইটা উদাহরণ দিলাম 0.1 আর 0.5, এটুকু কি তোমরা শুনতে পেয়েছো? একটা ব্লকের অ্যাক্টিভিটি ফ্যাক্টর 0.1 এটার মানে কি, একটা ব্লকের অ্যাক্টিভিটি ফ্যাক্টর 0.5 এটার মানে কি, এটা এখানে যখন বলছি এটুকু শুনতে পেয়েছো তোমরা? জি স্যার। হ্যাঁ, তাহলে এবার দেখো, তাহলে অ্যাক্টিভিটি ফ্যাক্টর মানে কি, কোনো ব্লক বা গেট আসলে অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়াল
ক্লক ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ওই সিস্টেমে তার কত পার্সেন্ট ফ্রিকোয়েন্সি সে সুইচিং করছে এটা আমাদেরকে জানান দিবে। তাহলে সুইচিং ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এফ সুইচিং, যে কোনো ব্লকের সুইচিং ফ্রিকোয়েন্সিকে আমরা কিন্তু কি দিয়ে প্রকাশ করতে পারি, আলফা গুণিতক এফ, যেখানে আলফাটা কিন্তু অ্যাক্টিভিটি ফ্যাক্টর ওই ব্লকের বা ওই নির্দিষ্ট গেটের বা ওই নির্দিষ্ট প্রসেসরের যাই বলো, আর এফটা হচ্ছে কিন্তু এখন ক্লক ফ্রিকোয়েন্সি, এফ কিন্তু আর নো মোর সুইচিং ফ্রিকোয়েন্সি, বি কেয়ারফুল। তো তোমাদেরকে একটু সংখ্যায় উদাহরণ দিলে তোমরা ভালো বোঝো, আমি খেয়াল করছি। তাহলে আবার একটা সংখ্যা একটা উদাহরণ দিই। মনে করো যে ক্লক ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সি কোনো সিস্টেমের ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে এই আইডিয়াগুলো আমাদের লাগবে, সামনে আমরা ম্যাথমেটিক্স করবো তো এটা থেকে একটা সুন্দর। তো এই কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হলে আমরা দেখবো অনেক ইন্টারেস্ট পাবো তোমরা। তো ধরে নাও ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 গিগাহার্টজ সে। তো একটা ব্লক, ধরে নাও একটা প্রসেসরের একটা ব্লক, তার আলফা হচ্ছে 0.1 গিগাহার্টজ, মানে সরি এটা তো ইউনিটলেস, ইউনিট থাকবে না এটা। অ্যানাদার কোনো ব্লকের বললাম 0.5, যেটা আগেই বললাম এটা একটু বলি। তার মানে কি বুঝবা, যে ক্লক ফ্রিকোয়েন্সি প্রথম আলফা ওয়ানের মান কথাই যদি বলি, আলফা ওয়ানে যাদের অ্যাক্টিভিটি ফ্যাক্টর, তো তার মানে কি 10/1 ক্লক ফ্রিকোয়েন্সি 10/1, অর্থাৎ কি ক্লক যতক্ষণে 10 বার তার স্টেট চেঞ্জ করবে, 10 বার যতক্ষণে তার স্টেট চেঞ্জ করবে, অর্থাৎ 10 বার ক্লক আপ ডাউন হবে, ততক্ষণে মাত্র সে কতবার আপ ডাউন হবে বলো, মাত্র একবার। তার মানে এর এই যে 10/1 ফ্রিকোয়েন্সিতে সুইচিং হচ্ছে, অন অফ হচ্ছে, খেয়াল করো। আর আলফা 2 কে 0.5, তার মানে কি অর্ধেক, অর্থাৎ যতক্ষণে সে 2টা পূর্ণ চক্র বা ফুল সাইকেল সম্পন্ন করবে ততক্ষণে এ মাত্র একবার পূর্ণ চক্র সম্পন্ন করবে। এরকম ইনফরমেশন গুলো আমাদেরকে এইভাবে এই তথ্য আমাদেরকে দেয়। এখন কি ক্লিয়ার অ্যাক্টিভিটি ফ্যাক্টরের সিগনিফিকেন্স কি? জি স্যার। আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে এবার আমরা ওই ইকুয়েশনে কি করব, একটু আগে আমরা যে ইকুয়েশনটা বের করে রাখছি দেখো, এফ সুইচিং, সুইচিং ফ্রিকোয়েন্সি, তাহলে সুইচিং ফ্রিকোয়েন্সিতে একটা একটা ব্লকের এক এক রকম হয়, এই জন্য এইটাকে আমরা ইউনিভার্সাল ইকুয়েশন বানাইতে চাচ্ছি, আলফা ইন্ট্রোডিউস করব। তাহলে এফ সুইচিং কে লেফট হ্যান্ড সাইডে রাখলে এই ইকুয়েশন থেকে দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাবো, আলফা গুণিতক এফ। তাহলে ফাইনালি আমরা আমাদের ইকুয়েশনটা পেয়ে গেছি, যে এফ সুইচিং, তুমি বলছিলে এফ সুইচিং, তারপরে কি ছিল সি ভিডিডি স্কোয়ার। এরপরে ফাইনালি আমরা এফ সুইচিং কে আলফা দিয়ে রিপ্লেস করব, আলফা সি ভিডিডি স্কোয়ার গুণিতক ক্লক ফ্রিকোয়েন্সি। এই ইকুয়েশনটা সবাই এখনই মুখস্থ করে ফেলো, এটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা আমাদের কি ক্যালকুলেট করবে, সুইচিং পাওয়ার, সুইচিং পারপাজে, অর্থাৎ অন অফ হইতে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হচ্ছে। একটু পরিচয় দাও তো সবাই একটু ভ্যারিয়েবল গুলার। এটা কি নাম বলো, এইমাত্র পড়ালাম, আলফা অ্যাক্টিভিটি, কোনো গেট বা কোনো ট্রানজিস্টর বা কোনো প্রসেসরের অ্যাক্টিভিটি ফ্যাক্টর, মানে কি সে কত পার্সেন্ট অ্যাক্টিভ আছে, ক্লক দৌড়াচ্ছে, সেই ক্লকের কত পার্সেন্ট ফ্রিকোয়েন্সিতে সে দৌড়াচ্ছে বা সে কাজ করছে। সেটা কি ইফেক্টিভ ক্যাপাসিট্যান্স, ওই যে এটা আউটপুটের লোড ক্যাপাসিট্যান্স, যে ক্যাপাসিট্যান্সকে চার্জিং ডিসচার্জিং করতে হচ্ছে ওই সি, লোড ক্যাপাসিট্যান্স। ভিডিডিটা কি পাওয়ার সাপ্লাই ভোল্টেজ, আর এফটা কি সবাই বলো তো এখানে এফটা কি, স্যার ক্লক ফ্রিকোয়েন্সি। ক্লক ফ্রিকোয়েন্সি, ভেরি গুড, বি কেয়ারফুল। এটা কিন্তু আর নো মোর সুইচিং ফ্রিকোয়েন্সি, সুইচিং ফ্রিকোয়েন্সি, সুইচিং এর ব্যাপারটা কিন্তু যে আলফার মধ্যে আমরা ইন্ট্রোডিউস করে ফেলছি অলরেডি, এফ সুইচিং ইজ ইকুয়াল টু আলফা গুণিতক এফ। এতটুকু যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে আমরা সামনে প্রসিড করতে পারবো। এবার খেয়াল করো, শর্ট সার্কিট কারেন্ট, এই যে কার্ভে তোমাদেরকে একটু আগে দেখিয়েছি শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট কারেন্ট কেন হয়, তবে তোমরা এখন নিজেরাই বলবা যে স্যার যখন এই যে একটা ট্রানজিস্টর অফ হয়ে যাচ্ছে, পুল আপ নেটওয়ার্ক অফ হয়ে যাচ্ছে, পুল ডাউন নেটওয়ার্ক কন্ডাকশনে যাচ্ছে, তখন এদের দুইজনের হাত বদলের সময় একটা খুব অল্প সময়ের জন্য আমাদের দুইটা ট্রানজিস্টরের মোমেন্টারিলি অন থাকতে পারে, সে সময় ভিডিডি থেকে গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়ে যায়, সে সময় যে একটা ছোট কারেন্টের স্পাইক, তাকে আমরা শর্ট সার্কিট কারেন্ট বলি। দেখো হোয়েন ট্রানজিস্টর সুইচিং হচ্ছে, একজন হাত বদল করছে, একজন অন ছিল সে অফ হয়ে যায় আরেকজনকে অন করে দিচ্ছে। হ্যাঁ, তোমরা রিলে দৌড় খেলছো কখনো বলো তো, ওই যে একটা করে লাঠি বা এরকম কোনো অবজেক্ট হাতে করে পাস করে দিতে হয়, একজন দৌড়ায়, দৌড়ায় আরেকজনকে একটা নির্দিষ্ট দূরত্ব দৌড়ে আরেকজনের হাতে পাস করে দেয়, ও ওখান থেকে নিয়ে দৌড়ানো শুরু করে। দেখছো তোমরা বা খেলছো কখনো রিলে দৌড় এরকম খেলা?
তো অনেকটা এরকম কল্পনা করতে পারো, একজন সে অপারেশনে ছিল, অন ছিল, একজনকে অন করে দিচ্ছে, নিজে অফ হয়ে যাচ্ছে এরকম। তো সেই সময় মোমেন্টারিলি বোথ এনমস এন্ড পিমস নেটওয়ার্ক মেবি মোমেন্টারিলি কি বলো অন থাকতে পারে। তো তার ফলে কি হবে, আহ, এটা একটা শর্ট সার্কিট কারেন্ট বা ব্লিপ। ব্লিপ মানে কি, ওই যে স্পাইক বা ছোট্ট একটা, এই যে একটা স্পাইক আমরা পাচ্ছি, এটাকে আমরা ব্লিপ বলি। হ্যাঁ, লিডস টু এ ব্লিপ অফ শর্ট সার্কিট কারেন্ট। এই ঘটনা আমাদের একটা শর্ট সার্কিট কারেন্ট আমাদের ইন্ট্রোডিউস করে। তো সেটা আমাদের ডাইনামিক পাওয়ার। হ্যাঁ, ডাইনামিক পাওয়ারের খুব ছোট্ট একটা অংশ, হ্যাঁ, লেস দেন 10%। দেখো শর্ট সার্কিট কারেন্ট ডাইনামিক পাওয়ারের, টোটাল ডাইনামিক পাওয়ারের লেস দেন 10%। হ্যাঁ, তো জেনারেলি আমরা এই জন্য কি করব, ইগনোর করি এই কম্পোনেন্টটাকে আমরা। এই কম্পোনেন্টটাকে আমরা ডাইনামিক পাওয়ার হিসাব করতে যেয়ে তাকে আমরা ইগনোর করি। তাহলে দেখো ডাইনামিক পাওয়ারের কয়টা পার্ট পেলাম বলো তো। ডাইনামিক পাওয়ার মানে কি, সুইচিং হচ্ছে, কাজ করছে, অন অফ হচ্ছে, সেটাকে আমরা ডাইনামিক পাওয়ার বলি। যখন কাজ করছে ডাইনামিক কন্ডিশনে পাওয়ার ডিসিপেশন। তো ডাইনামিক পাওয়ার ডিসিপেশন তাহলে দুই প্রকার, তোমরা এখনই বুঝতে পারছো। একটা কি বলো, সুইচিং পারপাজে, ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং পারপাজে, যেটা কিনা আমরা ইকুয়েশন বের করে ফেলছো তুমি। আরটা কি, শর্ট সার্কিট পাওয়ার। এই যে শর্ট সার্কিটটা তুমি এখানে দেখছো এই কার্ভে, এই শর্ট সার্কিটের জন্য কি খুব সামান্য হলেও পাওয়ার ডিসিপেট হবে না বলতো। প্রত্যেকটা সুইচিং সাইকেলেই শর্ট সার্কিটের এরকম ছোট্ট একটা ব্লিপ যদি তুমি পাও, তাহলে সেখানে কিন্তু শর্ট সার্কিটের একটা পাওয়ার আমাদের ডাইনামিক কন্ডিশনে ডিসিপেট হচ্ছে। বাট আমরা দেখলাম যে সুইচিং পাওয়ারের তুলনায় শর্ট সার্কিট পাওয়ারটা খুবই কম ডাইনামিক পাওয়ারে হিসাব করার জন্য। এই জন্য শুধুমাত্র আমরা সুইচিং পাওয়ার হিসাব করবো। ক্লিয়ার সবাই? আচ্ছা, জি স্যার। মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড, সবাই খুব ভালোভাবে খেয়াল করো। এখানে কিন্তু একটা মাত্র পেজে এটা আনা আছে, বাট তোমরা যখন বই বের করবা তখন দেখবা যে সোর্সেস অফ পাওয়ার ডিসিপেশন। দেখো ডাইনামিক পাওয়ার ডিসিপেশন আর স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন, অনেক বিস্তারিত এখানে আলোচনা করা আছে। আমি তোমাদেরকে মেইন কনসেপ্ট এখান থেকে বলে দিচ্ছি, তোমরা বই সহ লেকচার সহ তোমরা এগুলো সুন্দরভাবে পড়বা। যারা বিশেষ করে এই ফিল্ডে আসতে চাও বা এই ফিল্ড নিয়ে সামনে কাজ করার ইচ্ছা আছে বা সামনে এই ফিল্ডে জব নেওয়ার ইচ্ছা আছে বা ভালো করার ইচ্ছা আছে, তারা বিশেষ করে এই জিনিসগুলো ভালোভাবে স্টাডি করবে। স্যার এগুলোর উপর কি ম্যাথ প্র্যাকটিস করা লাগবে? হ্যাঁ, তোমাদেরকে আমি ম্যাথমেটিক্স দেখাবো, ওই ম্যাথমেটিক্স প্র্যাকটিস করলে হবে। এই টেস্টটা পড়ার পরে আমরা একটা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করব, সেখান থেকে তোমরা দেখবা যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আই হোপ। তাহলে সবাই খুব ভালো। হ্যাঁ বলো। স্যার আমাদের যে শর্ট সার্কিট পাওয়ার স্যার, যখন হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে স্যার কোনো মানে ফেব্রিকেশন করা হয় স্যার, সে সময়ও কি এটা নেগলেক্ট করা হয়? নেগলেক্ট করা হবে, নেগলেক্ট করতে পারবা যদি তার ম্যাগনিটিউড খুব কম থাকে। অ্যাকচুয়ালি আমরা ডিজাইনিংটা এতটা এখন আমরা ইমপ্রুভ করতে করতে এতটা আমরা অপটিমাইজ করে ফেলছি যে লিকেজ কারেন্ট বা এই যে শর্ট সার্কিট কারেন্ট, সরি লিকেজ কারেন্ট না, শর্ট সার্কিট কারেন্টটাকে আমরা অনেক কমিয়ে ফেলছি। ঠিক আছে, দুইটা ট্রানজিস্টরই মোমেন্টারিলি অন থাকবে, এই এই সম্ভাবনা খুব কম কমিয়ে ফেলছি আমরা। আমরা মডার্ন টেকনোলজিতে এটাকে আমরা চাইলে আমরা ইগনোর করতে পারি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো তাহলে খেয়াল করো খুব ভালোভাবে, সবাই খুব ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করো। পাওয়ার ডিসিপেশন সোর্স অর্থাৎ আমার মস ডিভাইস বা একটা চিপ বা আইসি যাই বলো না কেন, সেখানে টোটাল কতভাবে পাওয়ার ডিসিপেট হতে পারে। টোটাল পাওয়ার ডিসিপেশন পি টোটাল, তার দুইটা পার্ট। অনেকবার বলছি তোমাদেরকে, শুরুতেও বলছিলাম, দু একবার বলছিলাম, যে পরে আমি বিস্তারিত বলবো। টোটাল পাওয়ার কয় প্রকার দেখো, ডাইনামিক পাওয়ার, একটা কি স্ট্যাটিক পাওয়ার। তো ডাইনামিক পাওয়ার বললেই তুমি বুঝবো ডাইনামিক কন্ডিশন, অর্থাৎ অন অফ হচ্ছে, সুইচিং হচ্ছে, আমার ডিভাইস কাজ করছে, ডাটা প্রসেসিং করছে, কোনো ক্যালকুলেশন করছে, হ্যাঁ কিছুতে ব্যস্ত, সে কাজ করছে সহজ কথায়। এই সময় যে পাওয়ারটা ডিসিপেট হবে তাকে আমরা ডাইনামিক পাওয়ার বলবো। আর স্ট্যাটিক পাওয়ার কেমন, তুমি তোমার প্রসেসর বলো বা তোমার লজিক গেট বা চিপ বা আইসি কে ঘুম পাড়িয়ে রাখছো, কোনো কাজ করছে না, সে কোনো কাজ তুমি তাকে অ্যাসাইন করো নাই, সেই সময়ে সে যদি কোনো পাওয়ার ডিসিপেট করে সেটাকে আমরা স্ট্যাটিক পাওয়ার বলবো। বা আইডল পাওয়ার, অলস অবস্থায় বসে থাকে, এই জন্য তাকে আমরা আইডল পাওয়ার বলবো। তো সবাই খেয়াল করো, ডাইনামিক পাওয়ার, তাহলে ডাইনামিক পাওয়ার মানে কি, সুইচিং হবে, কাজ করবে। তো ডাইনামিক পাওয়ারের কয়টা কম্পোনেন্ট দেখলাম বলো? এগুলো কিন্তু আমরা চোখ বুঝে যেন মুখস্থ না করি, বুঝে মুখস্থ। দুইটা স্যার। দুইটা কি কি, সুইচিং, ওই যে ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং হচ্ছে, যার একটা ইকুয়েশনও আমরা সুন্দর ইকুয়েশন আমরা বের করে ফেলছি, আলফা সি ভিডিডি স্কোয়ার এফ, ডাইনামিক পাওয়ার ক্যালকুলেশনের ইকুয়েশন। আরেকটা কি বললাম বলো, ওই যে ছোট্ট করে একটা বিলিপ দেয় শর্ট সার্কিট কারেন্ট। তো আমরা বললাম এখন মাত্র যে শর্ট সার্কিট কারেন্টটাকে আমরা নেগলেক্ট করতে পারি, এই জন্য ডাইনামিক পাওয়ার হিসাব করার সময় আমি মেইনলি কোনটা হিসেব করবো বলো? আমরা দেখবা ডাইনামিক পাওয়ার বলবো, বা শুধু ক্যালকুলেট করবো সুইচিং পাওয়ার, সেখানে আমরা শর্ট সার্কিট পাওয়ারটাকে সেখানে আমরা অমিট করবো ন্যাচারালি। ক্লিয়ার সবাই?
ডাইনামিক পাওয়ারের দুইটা কম্পোনেন্ট নিয়ে কারো কোনো সমস্যা নাই তো? না স্যার। আচ্ছা, এইবার খেয়াল করো স্ট্যাটিক পাওয়ার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এখানে যে টার্মগুলো আছে এগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে। হুম, আচ্ছা, তো দেখো স্ট্যাটিক পাওয়ার মানে কি? তাহলে যখন সুইচিং হচ্ছে না, খেয়াল করো, তখন কিন্তু ট্রানজিস্টর গেটের আউটপুট অন অফ হচ্ছে না, 0 1 হচ্ছে না। হুম, তো সেক্ষেত্রে যখন আমাদের ডিভাইসটা চুপচাপ বসে থাকবে তখনও কিন্তু একটা পাওয়ার এখান থেকে ডিসিপেট হবে, তাকে আমরা কি বলবো? স্ট্যাটিক পাওয়ার বা আইডল পাওয়ার। তো দেখো স্ট্যাটিক পাওয়ারের ইকুয়েশনে কি ইকুয়েশন ব্যবহার করা হয়েছে এখানে বলো তো? ভিআই পাওয়ার পি সমান কি? ভিডিডি। পাওয়ার সাপ্লাই এর ভোল্টেজ তো আর চেঞ্জ হবে না, ভিডিডি। আর আমরা জানি যে যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা এলিমেন্টের পাওয়ার ইকুয়েশনের একটা জেনারেল ফর্মুলা পি সমান কি? ভি আই। এখন এই আই এর যদি অনেকগুলো কম্পোনেন্ট থাকে তাহলে কি হবে? I1 যোগ I2 যোগ I3। তাহলে এভাবে ইকুয়েশনটা লেখা যাবে কি যাবে না বলো তো? যাওয়া উচিত। তো লিকেজ কারেন্টের অনেকগুলো কম্পোনেন্ট আছে, হ্যাঁ, সেজন্য এটাকে এইভাবে লেখা হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা কি বেসিক কি ইকুয়েশন ইউজ হয়েছে এখানে? সবাই বলো। P ইজ ইকুয়াল টু ভি, ভিআই। নাথিং এলস। এইবার দেখো এই প্রত্যেকটা আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসগুলো আমি একটু সংক্ষেপে তোমাদেরকে ব্যাখ্যা করব খুব ভালোভাবে। তোমরা এই জিনিসগুলা শুনে নাও আর বই সহ মিলিয়ে পড়বে বিস্তারিত। দেখো কনসেপ্টটা আমি বলে দিচ্ছি। আই সাব তার মানে সাব থ্রেশোল্ড লিকেজ কারেন্ট। আই সাব মানে হচ্ছে সাব থ্রেশোল্ড লিকেজ কারেন্ট। প্রথমে আছে দেখো সাব থ্রেশোল্ড লিকেজ কারেন্ট। এখন কেউ বলতে পারবা সাব থ্রেশোল্ড লিকেজ কাকে বলে? এই টার্মটার সাথে কি কেউ পরিচিত? তোমাদের আগে তোমরা ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ে আসছো, সেই সব জায়গায় তোমরা বিজেটি পড়ে আসছো। তো এই টার্মগুলোর সাথে তোমাদের পরিচিত হওয়া উচিত, পরিচয় থাকা উচিত। সাব থ্রেশোল্ড লিকেজ কেউ বলতে পারবা? দেখো গেট ভোল্টেজ, হুম, গেট ভোল্টেজের সাথে যদি আমরা ড্রেন কারেন্টের কথা বলি, এনমস এর জন্য, তাহলে কি হবে বলতো? একটা নির্দিষ্ট গেট ভোল্টেজ পেলেই তারপর আমার ডিভাইসটা কি হয় বলো? অন হয়ে যায় না? যেটাকে আমরা কি বলি? থ্রেশোল্ড ভোল্টেজ, তাই কি না? একটা ড্রেন কারেন্ট গেট ভোল্টেজ যদি 0 হয় তাহলে ড্রেন কারেন্ট পাবা তুমি এনমস এর ক্ষেত্রে? বলো, পাবো না। বাট আমি গেট ভোল্টেজ বাড়াইতে বাড়াইতে একটা নির্দিষ্ট থ্রেশোল্ড ভোল্টেজের মান ক্রস করলে আমি তখন হঠাৎ করে ড্রেন কারেন্ট পেতে শুরু করি, অর্থাৎ কি আমার ডিভাইসটা অন হয়ে যায়। তো এইটাকে আমরা বললাম কি? থ্রেশোল্ড ভোল্টেজ। আর থ্রেশোল্ড ভোল্টেজের ঠিক আগের যে রিজিয়নটাকে, এটাকে আমরা বলি সাব থ্রেশোল্ড রিজিয়ন। এটাকে আমরা কি বলি সবাই বলো? সাব থ্রেশোল্ড রিজিয়ন। তো সাব থ্রেশোল্ড রিজিয়নে তুমি ধরে নিচ্ছ আমার ডিভাইসটা অফ আছে, তাই না? আমরা থ্রেশোল্ড ভোল্টেজের আগ পর্যন্ত ধরে কি ধরে নিই বলো? ডিভাইস অন নাকি অফ? কি কনসিডার করি আমরা? অফ। তাহলে কারেন্ট 0 থাকা উচিত। বাট বি কেয়ারফুল, কারেন্ট কিন্তু সাব থ্রেশোল্ড রিজিয়নে, কারণ ট্রানজিস্টর অন হতে চাচ্ছে, কিছুটা কন্ডাকশনে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্য এখানে কারেন্টটা পুরোপুরি 0 হয় না, এখানে একটা কারেন্ট ফ্লো হয়। কিন্তু তুমি কনসিডার করে রাখছো আমার ডিভাইস অফ, বাট তোমার ডিভাইস কিন্তু তখন পুরোপুরি অফ না, কিছুটা হলেও সে লিকেজ কারেন্ট সে কিন্তু সেই সময় ক্যারি করা শুরু করছে। তাহলে কোনো ট্রানজিস্টর তার থ্রেশোল্ড ভোল্টেজ পাওয়ার আগে যে রিজিয়নটা, ঠিক অন হওয়ার ঠিক আগের যে রিজিয়ন, সেটাকে আমরা সাব থ্রেশোল্ড রিজিয়ন বলি। এবং এই সময় যে সামান্য একটা লিকেজ কারেন্ট ফলো করে ডিভাইসে, যদিও আমি ডিভাইসকে অফ হিসেবে কনসিডার করছি, তো সেই কারেন্টটাকে আমরা কি নাম বলবো সবাই বলো? সাব থ্রেশোল্ড লিকেজ কারেন্ট। ক্লিয়ার এটা? সাব জি স্যার। থ্রেশোল্ড ক্লিয়ার? তাহলে এটা কিন্তু একটা স্ট্যাটিক পাওয়ারের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এবার খেয়াল করো পরেরটার নাম কি একটু পড়ো তো। আই গেট তার মানে কি? গেট লিকেজ। আই গেট মানে কি? গেট লিকেজ। তার জন্য আমি একটু গেটটা ড্র করলাম। খেয়াল করো গেটের নিচে তুমি কারেন্ট যাতে করে ফলো না করে, এটা এনশিওর করার জন্য তুমি কি দিয়ে রাখছো বলো? গেটের নিচে তুমি কি প্লেস করে রাখছো? ইনসুলেটর। ইনসুলেটর স্যার। এখন অনেক সময় কি হয় জানো? এই গেট ইনসুলেটর অনেক থিন, তো থিন গেট লেয়ার আমরা দিই। তো এই গেট ইনসুলেটরটা যত বেশি পাতলা হবে তত কি হবে জানো? টানেলিং হয়, ক্যারিয়ার টানেলিং। তোমরা টানেলিং পড়ছো? টানেলিং ফেনোমেনন কোয়ান্টাম ফিজিক্সের একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে কোনো কিছু বাস্তব জগতের সাথে কিন্তু মিলাইলে এটা আমাদের অসম্ভব মনে হবে। কোনো ইলেকট্রন, মনে করো সামনে একটা পোটেনশিয়াল ব্যারিয়ার,
তাকে নর্মালি তুমি চাও যে এইভাবে যেতে হবে, সে এইভাবে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, বাট এমন হইতে পারে ইলেকট্রনটা কি হবে, এই পোটেনশিয়াল ব্যারিয়ারের মধ্য দিয়ে এটা পাস না করেও এর মধ্য দিয়ে কি হয়ে যাবে, আরেক পাশে চলে যাবে। হুম, এটাকে আমরা বলি কোয়ান্টাম টানেলিং। কি বলি বলো সবাই? কোয়ান্টাম টানেলিং। এই কোয়ান্টাম টানেলিং নিয়ে কারোর কোনো আইডিয়া নেই? কেউ এটার সাথে পরিচিত না? এরকম ধরনের ফেনোমেনন বা এরকম ধরনের ঘটনা কেউ আগে শুনি নাই আমরা? বলো। আচ্ছা, যাই হোক, তো এতটা ডিপে আমি এখন যাচ্ছি না, তোমাদেরকে তো সায়েন্টিস্ট বানাইতে যাচ্ছি, তো তাহলে তো আমাদের একটু ভালোভাবে নলেজ গ্যাদার করতে হবে, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। শুধু পড়ার মতো পড়লে হবে না যদি আমরা ভালো করতে চাই। তো যাই হোক, আমি একটু সহজ করেই বলি তোমাদের মতো করে, আপাতত এতটা ডিপে না যে। দেখো, গেট লিকেজ মানে কি? সহজ কথায় এই গেটের মধ্যেও কিছু চার্জ, হ্যাঁ, ট্র্যাপ আকারে থাকতে পারে। খেয়াল করো, গেটের থ্রু দিয়ে কোনো চার্জ লিক করে এই গেট পাস করে, হুম, এই গেটের ইনসুলেটরের এই লেয়ারটা পাস করে, হ্যাঁ, এই গেট দিয়েও একটা সামান্য লিকেজ কারেন্ট ফলো করতে পারে। যেটাকে আমরা কি নাম দিলাম বলো? গেট লিকেজ। কি নাম দিলাম বলো? গেট লিকেজ। তোমরা আপাতত ওভারঅল আইডিয়াটা নাও, এতটা ডিপে আপাতত তোমাদের যেতে হবে না। আর যদি কারো পার্সোনাল ইন্টারেস্ট থাকে তাহলে বিস্তারিত পড়াশোনা করতে পারো। তো সহজ কথায় গেট লিকেজটা কি? যে আমাদের পাতলা ইনসুলেটরের লেয়ার ভেদ করেও কিন্তু ক্যারিয়ার বা চার্জ, যে একটা চার্জ কি করতে পারে, ট্রান্সপোর্ট হতে পারে, ডাইনামোমে করতে পারে। বা এই ইনসুলেটরটা যদি পিওর ভালো ইনসুলেটর না হয়, ওর মধ্যে যদি কোনো চার্জ, হ্যাঁ, থাকে ক্যারিয়ার, তাহলে কি হবে, ও কিন্তু পিওর ইনসুলেটরের মতো আচরণ না করে যে একটা ক্যারিয়ার সে কিন্তু এখানে ডোনেট করছে, তাহলে সেই ক্যারিয়ার দিয়েও কিন্তু এখানে কারেন্ট ফ্লো হওয়া পসিবল। তো মেইনলি এটা হয় কোয়ান্টাম টানেলিং এর কারণে। তো যাই হোক, তো এটাকে আমরা কি বলবো? গেট লিকেজ। তাহলে গেট টার্মিনাল দিয়ে ইনসুলেটর থাকা সত্ত্বেও সেখান দিয়ে যে সামান্য কারেন্ট লিক করতে পারে, সেটাকে আমরা কি নাম দিব সবাই বলো? গেট লিকেজ। ক্লিয়ার? এবার দেখো, জাংশন লিকেজ। জাংশন লিকেজ মানে কি? তোমাদেরকে পিএন জাংশন কেন বিস্তারিত পড়াইছিলাম বুঝতে পারবা। দেখো, কোন একটা পিএন জাংশন, খেয়াল করবা, সে রিভার্স বায়াসে আছে। কোন বায়াসে আছে? রিভার্স বায়াস কন্ডিশনে। তাহলে পি টাইপে হিউজ পরিমাণ হোল থাকে, বাট রিভার্স বায়াস দিয়ে রাখছি বলে হোলগুলা, মেজরিটি ক্যারিয়ার গুলো উল্টা দিকে বল লাভ করছে। খেয়াল করো, এই যে এইদিকে বল লাভ করছে। তো এই জন্য ডিপ্লেশন লেয়ারটা অনেক চওড়া। তো এই পাশে আমাদের জানি আমরা অ্যাকসেপ্টর থাকে, আর এই পাশে থাকে ডোনর, ফিক্সড চার্জ বা বাউন্ড চার্জ। এবার খেয়াল করো, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে। তাহলে এই যে জাংশনে কিছু লিকেজ কারেন্ট ফলো হয় কেন বলো তো? দেখো, তোমার এইখানে তুমি বলছো ডিপ্লেশন লেয়ার, এখানে কোনো চার্জ থাকার কথা না, বাট কোনো কারণে, খেয়াল করো, কোনো কারণে তুমি এখানে কোনো কোনো একটা হাই ইন্টেন্সিটি লাইট ফেলছো, বা অন্য কোনো কারণে, হ্যাঁ, একটা এখানে মনে করো একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হয়ে গেছে ডিপ্লেশন লেয়ারে। খেয়াল করো, ডিপ্লেশন লেয়ারে যদি কোনো ক্যারিয়ার জেনারেট হয়ে যায়, এনিহাউ, তাহলে কি হবে বলতো? ইলেকট্রিক ফিল্ড এইভাবে আছে, তার মানে কি হোলগুলা কোন দিকে যাবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে নাকি অপোজিটে? অপোজিটে। অপোজিটে। এই হোল পজিটিভ চার্জ না, ইলেকট্রিক ফিল্ড যেদিকে যাচ্ছে হোল কিন্তু সেই দিকে মুভ করতে চাইবে, আর ইলেকট্রন তার অপোজিট দিকে মুভ করবে, তাই না? তাহলে হোলগুলা কোন দিকে আসতে চাইবে? এই দিকে মুভ করবে, আর ইলেকট্রন গুলা এই দিকে মুভ করবে। তার মানে কি ক্যারিয়ার কিন্তু চলাচল করছে, তার মানে কি এখানে কিন্তু সামান্য একটা লিকেজ কারেন্ট আমি এখানে পাবো। ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি? জাংশন লিকেজ। হ্যাঁ, কোনো পিএন জাংশনের অ্যাক্রসে রিভার্স বায়াস পিএন জাংশনে যে কারেন্ট ফ্লো হয় তাকে আমরা কি বলবো বলো? জাংশন লিকেজ। ঠিক আছে, রিভার্স বায়াস কোনো পিএন জাংশনে যে কারেন্ট ফ্লো হবে, লিকেজ কারেন্ট ফ্লো হবে মাইনরিটি ক্যারিয়ারের কারণে, তাদেরকে আমরা লিকেজ কারেন্ট বলি। তো দেখো, এই জিনিসটাকে তোমাদেরকে আরো সহজভাবে আরো ইন্টারেস্টিং ভাবে বলছি, খেয়াল করো। এই পাশে মেজরিটি ক্যারিয়ারকে হোল, আর দুই একটা কি আছে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে, বলো সবাই দ্রুত? ইলেকট্রন। আর ডান পাশে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে কি আছে? হোল। এবার খেয়াল করো, মেজরিটি ক্যারিয়ারের জন্য যেটা কিনা রিভার্স বায়াস, মাইনরিটি ক্যারিয়ারের জন্য সেটাই কি হয়ে যায়? ফরওয়ার্ড বায়াস হয়ে যায় না? এই ইলেকট্রন গুলো এখন এই মাইনরিটি ক্যারিয়ার গুলো কিন্তু রিভার্স বায়াস দিয়ে রাখছে, ওরা তো আরো খুশি। ওরা বলবে আমাদের তো
পোয়া 12 আমরা এখন এটা এই জাংশন খুব সহজে ক্রস করতে পারবো। তো মাইনরিটি ক্যারিয়ারের জন্য কি হয়, মেইনলি আমাদের জাংশনে একটা লিকেজ কারেন্ট ফলো করে। খেয়াল করবা খুব ভালো হবে। এটাকে আমরা কি বলি, জাংশন লিকেজ। এখন তোমরা বলবে যে স্যার এটা তো গেল ডায়োড, আর আমরা তো আছি ট্রানজিস্টর নিয়ে, তো এইখানে আমাদের আবার জাংশনের ব্যাপার স্যাপার কোথা থেকে আসলো? তো তোমাদেরকে দেখিয়েছি না যে একটা এনমস দিয়েও যদি তুমি কনসিডার করো, পি টাইপের বডি আর এটা এন টাইপের ডিফিউশন রিজিয়ন, তার মানে কি এইখানেও একটা ডায়োড, এইখানেও একটা ডায়োড বা জাংশন আমরা পাই, পিএন জাংশন, এখানে একটা পিএন জাংশন, এখানে একটা পিএন জাংশন। তো যেহেতু আমরা ড্রেইনে পজিটিভ ভোল্টেজ দিই আর গ্রাউন্ড করে রাখি বডিকে, তার মানে কি পি টার্মিনালে 0 ভোল্টেজ আর এন টার্মিনালে পজিটিভ, তার মানে কি এটাও কিন্তু রিভার্স বায়াসে আছে। দুইটা জাংশনই তুমি যদি খেয়াল করে দেখো, দুইটা জাংশনই রিভার্স বায়াসে থাকবে। তার কারণে এই যে দুইটা জাংশনের থ্রু দিয়ে যে কারেন্ট, লিকেজ কারেন্ট সামান্য এখানে ফলো হবে, তাদেরকে আমরা কি নাম দিলাম বলো? জাংশন লিকেজ। হ্যাঁ, বডি আর ডিফিউশন রিজিয়নের মধ্যে একটা কারেন্ট আদান প্রদান হবে, সেটাকে আমরা বলছি জাংশন লিকেজ। খেয়াল করবো। আচ্ছা, আরেকটাকে আমরা কি বলছি? কন্টেনশন কারেন্ট। কন্টেনশন মানে কি ঝগড়া বা বিবাদ। কন্টেনশন কথাটার মানে হচ্ছে ঝগড়া বা বিবাদ, হ্যাঁ, মারামারি করা, প্রতিযোগিতা করা। তো এই জিনিসটা তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, কারণ এই ধরনের জিনিস আমি এখনো তোমাদেরকে দেখাই নাই। আগামীকাল আমরা সার্কিট ফ্যামিলি পড়বো, তখন এই জিনিসটা তোমরা ক্লিয়ার বুঝতে পারবা। দেখো, আমরা সবসময় মনে রাখবা কন্টেনশন কারেন্ট কোথায় থাকে? রেশিওড সার্কিটে। কোথায় থাকে? রেশিওড সার্কিট। কন্টেনশন কারেন্ট কোথায় থাকে? রেশিওড সার্কিট। রেশিওড সার্কিট আবার কারা? সিমস সার্কিটে কিন্তু তুমি কখনো কন্টেনশন কারেন্ট পাবা না। আমরা যে সিমস, জেনারেল পুল আপ এবং পুল ডাউন সিমস টেকনোলজি, কমপ্লিমেন্টারি মসফেটে কিন্তু তুমি কখনো এই যে কন্টেনশন কারেন্ট পাবা না। কারণ কি? এদের স্ট্রেংথ সেম থাকে, পুল আপের যে স্ট্রেংথ, পুল ডাউনেরও সেম স্ট্রেংথ থাকে। বাট আমরা রেশিওড সার্কিট কি বোঝাবো বলতে, একজনকে একটু বেশি স্ট্রেংথ দেয়া, একজনকে একটু উইক করে রাখা, সহজ কথায়। তো এই জন্য রেশিও, স্ট্রং উইকনেসের রেশিও, হ্যাঁ, অনুপাত কম বেশি আছে, এই জন্য তাদেরকে রেশিওড সার্কিট বলে। যে সার্কিটে পুল আপ এবং পুল ডাউনের স্ট্রেংথ কম বেশি করা হয়, সেই ধরনের সার্কিটগুলোকে সবাই মনে রাখবা রেশিওড সার্কিট বলে। আর রেশিওড সার্কিটে কি হবে? একজনের পাওয়ার বেশি, একজনের পাওয়ার কম, অর্থাৎ স্ট্রেংথ কম, একজনের স্ট্রেংথ বেশি। তো এই ক্ষেত্রে কি হয় জানো? দুইজন পাল্লাপাল্লি দেয়, কে কারেন্ট ক্যারি করবে, দুইজনের মধ্যে একটা পাল্লাপাল্লি হয়। তার কারণে কি হবে? একটা লিকেজ কারেন্ট ফ্রম দ্য ভিডিডি টু গ্রাউন্ড ফলো করে। রেশিওড সার্কিটে খেয়াল করো, রেশিওড সার্কিটে এই প্রবলেম আছে। সিমস সার্কিটে কিন্তু এই প্রবলেম নাই। কারণ কি? আইদার পুল আপ অন থাকবে অথবা পুল ডাউন, দুইজন একই সাথে অন থাকবে না। বাট রেশিওড সার্কিটে এরকম ঘটনা ঘটে যে পুল আপ আর পুল ডাউন খুব সামান্য সময়ের জন্য আমাদের কি হয়ে যেতে পারে, একই সাথে অন থাকতে পারে। খুব সামান্য সময়ের জন্য না, আউটপুট যখন অন 0 থাকবে তখন অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটে। আউটপুট 0 থাকলেই বোথ নেটওয়ার্কই অন থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ভিডিডি টু গ্রাউন্ড একটা শর্ট সার্কিট পাথ তৈরি হয়, সেটাকে আমরা বলবো কন্টেনশন কারেন্ট, যেটা শুধুমাত্র এক্সিস্ট করবে রেশিওড সার্কিটে। এই হচ্ছে আমাদের টোটাল লিকেজ কারেন্টের বর্ণনা। তো এই সবগুলো লিকেজ কারেন্টকে যোগ করে যদি তুমি ভিডিডি দিয়ে গুণ করো, কারণ লিকেজ কারেন্টগুলো সবকিছু কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের সাথে রিলেটেড, তাহলে আমরা পাওয়ার বের করতে গেলে আমরা চাই যে কারেন্ট ফলো করছে কত আর ভোল্টেজ কত অ্যাক্রস। ভোল্টেজ হচ্ছে পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ভিডিডি, আর কারেন্ট তো আমরা বের করে ফেললাম সবগুলো কম্পোনেন্ট। তাহলে সবগুলোকে যোগ করে আই টোটাল বের করে যদি আমি ভিডিডির সাথে গুণ করি, তাহলে স্ট্যাটিক পাওয়ার আমি পাবো। তাহলে স্ট্যাটিক পাওয়ারের ডিসিপেশনের সোর্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনুরূপভাবে ডাইনামিক পাওয়ার সোর্সে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এ পর্যন্ত আসা গেছে সবাই? জি স্যার। আচ্ছা, তো আমি তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স দেখাবো। এইটাকে আজকে দেখাবো নাকি নেক্সট একটা ক্লাসে দেখাবো? ভেঙে ভেঙে ক্লাস করবা নাকি লম্বা লম্বা ক্লাস করবা বলো দেখি। তাহলে যদি এরকম ছোট ছোট করে ক্লাস করি তাহলে কিন্তু ক্লাসের সংখ্যা একটু বেশি হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা কি এখন ক্লাসে আগে যেহেতু প্রায় 1 সপ্তাহ মতো হবে স্কুলে উঠতে পারি, লাস্টের দিকে একটু বেশি করে না হয় পড়বো, একটা করে লাস্টে আগাই আমরা দেখি। আমি চাইছি
কেউ আনমিউট কেউ রাখছে